তো বিএনপি কে আমরা ধরেন 5 তারিখের পর থেকে পজিটিভলি দেখছি, বিশেষ করে বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনার উপর আমরা মনে করি যে আমরা তরুণ সমাজ, বিশেষত আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমরা সবাই সন্তুষ্ট ওনার উপর। এবং আমরা যারা ওনার সাথে একসাথে যুগপৎ আন্দোলন করেছি, উনি শরিক দলের উপরে যে দায়িত্ব অভিভাবকের জায়গা থেকে, সেটা এখন পর্যন্ত আমি মনে করি যে উনি রাখছেন, এবং আমরা ওনার উপর সে আস্থাটা রাখতে চাচ্ছি, জনগণও রাখতে চাচ্ছে। উনার আচরণগত যেই ধরেন মানুষ অনেক সময় অনেক কথা, গত 15 বছরে উনাকে যেভাবে ভিলেন হিসেবে তুলে ধরেছে ফ্যাসিস্ট একটা দল এবং তার সংগঠন, কিন্তু আমরা তো 5 তারিখের পর উনাকে দেখেছি যে সত্যিকার অর্থে এটাই হচ্ছে জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং আপসীর নেত্রী খালেদা জিয়ার সন্তান। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তিনার যে সবকিছুতে যে একটা পজিটিভ ধ্যান ধারণা, পজিটিভ থিঙ্কিং সবকিছুতে, তো এটা মানুষ এবং তরুণ সমাজ, জেনজি এটা পজিটিভলি নিচ্ছে। বিশেষ করে উনার যে সাক্ষাৎকারটা আমি মনে করি এটা বাংলাদেশে ধরেন আপনি খুঁজে পাবেন না। ফ্যাসিস্টের আমলে বা ফ্যাসিস্টের দলীয় প্রধান এরকম একটা সাক্ষাৎকার আপনি খুঁজে পাবেন না যে অপোজিশন পার্টিকে 2টা গালি দিয়ে নাই, ছোট করে কথা বলে নাই, নাম ব্যবহার করে নাই। উনার এই বক্তব্যের মধ্যে 2টা ভাগে হয়েছে, 40 মিনিট এবং 42 মিনিট। এই 82 মিনিটের মধ্যে আপনি কি ফ্যাসিস্ট খুনি হাসিনার নাম একবারও দেখেছেন? একবারও দেখেন নাই। বা কাউকে কটু কথা বলা, গালি দেওয়া, উনি যা বলেছেন আমি মনে করি যে 5 তারিখের পরে আমরা এমন নেতৃত্বই চাচ্ছি সত্যিকার অর্থে। আমাদের পরিবর্তনটাই হচ্ছে এটা, যে আমরা এমন নেতৃত্ব চাচ্ছি, তার কথা হবে মার্জিত, তিনি দায়িত্ব নিয়ে কথা বলবেন, যা খুশি তা বলে দিবেন না, সকালে এক কথা বলবে, বিকেলে এক কথা বলবে, কোনো লেজিটিমেসি থাকবে না। এরকম নেতৃত্ব আমরা 5 তারিখে বাংলাদেশে কবর দিয়ে দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভ্যুত্থানের সাথে ছিল এরকম একটা দলের নেতা কর্মীদের আমরা কথার মধ্যে কোনো ধরেন এখন পর্যন্ত কোনো লেজিটিমেসি পাই না, যে সকালে এক কথা বলে, তারা দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। তো এটার কারণে হচ্ছে শুধুমাত্র একটা দল ধ্বংস হয় না, একটা রেজিম ধ্বংস হয়ে গেছে। মানে এই অভ্যুত্থানের সাথে যে তরুণরা ছিল তারা সবাই হতাশ হয়েছে, তারা অনেকেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে আন্দোলনের সময় সহযোদ্ধারা সমন্বয় পরিচয় দিতে পারে না, তারা এখন নতুন করে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কর্মীও অনেক জায়গায় গিয়ে পরিচয় দেয় না। এই যে একটা ধরেন পরিচয়হীনতা সংস্কৃতি, এটা কারা এনেছে বাংলাদেশে? তরুণ সমাজ বাংলাদেশে এত অল্প সময়ের মধ্যে, আমরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আপনারা দেখেছেন, কিন্তু আমাদের বিরুদ্ধেও এত অল্প সময়ে ধরেন এত দুর্নীতির অভিযোগ আসে না। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, কারো এপিএস 300 কোটি টাকার দুর্নীতির দায়ে পদত্যাগ করবে, তাকে নতুন এপিএস নেওয়া হবে, এই ধরনের জিনিসগুলো আমরাও দেখি নাই। সুতরাং আমি মনে করি যে ভোটের মাধ্যমে বাংলাদেশে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্যে প্রত্যেকটা দল তাদের প্রার্থী দিবে, জি। জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ কাকে ভোট দিয়ে বিজয়ী করবে, কে জনগণের মাইন্ডেড নিয়ে সংসদে যাবে। তো এরকম একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এবং আপনি ওই নির্বাচনের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত হচ্ছে জনগণের মতামতকে সমর্থন করে ওই সরকারকে সহযোগিতা করা। অর্থাৎ অন্য দেশে আমরা যেটা দেখি যে বিরোধী দল হচ্ছে সরকারেরই একটা অংশ, সরকারকে যুক্তি সমালোচনা করবে এবং ভালো কাজে সহযোগিতা করবে। মানে বিরোধী দল মানে তো আর আমাদের 5 তারিখের আগে যে বিরোধী দল ছিল আমরা সেরকম বিরোধী দল চাচ্ছি না। দেশটা আমাদের সকলের, আমরা সবাই একসাথে বাংলাদেশকে গঠন করব। তো এর জন্য আমি মনে করি যে তরুণ সমাজের যে ধরেন আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া, বিশেষ করে ছাত্র এবং যুব সমাজের, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এটা, কারণ তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই প্যাসিজ বিরোধী অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। সুতরাং তাদেরকে তো যারা বিতর্কিত করছে করছেই, কিন্তু আমি বলবো নতুন যে সরকার আসবে ওই সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে নিয়ে ভাবা যে আসলে দেশের বেকারত্ব কিভাবে দূর করা যায়, কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, মেধার ভিত্তিতে, কোটা না মেধা স্লোগান দিয়েছি আমরা, শতভাগ মেধার ভিত্তিতে, দলীয়করণ না। তো এই জিনিসগুলো যদি করে আমার মনে হয় তারা জনপ্রিয়তা পাবে এবং তারা গভর্নমেন্ট রান করতে পারবে। আরেকটা বিষয় দেখুন, এই অভ্যুত্থানের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যে তরুণ প্রার্থীরা, আমি মনে করি যে যদি কারোর সাথে জোট হয়, অ্যালায়েন্স হয় বাংলাদেশের বড় রাজনৈতিক দলের সাথে, তাহলে ছোট দলগুলোকে তারা ওইভাবে মূল্যায়ন করবে যে সত্যিকার অর্থে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিদায় আমরা তাদেরকে স্পেস দিচ্ছি। এই মনোভাব যদি না থাকে তাহলে তো আপনি ধরেন এদেশে আমরা 5 তারিখের আমাদের অর্জনটা কি? আমাদের অর্জনটা হচ্ছে এটা, যে সত্যিকার অর্থে আপনি মানুষকে মূল্যায়ন করতে হবে। যেমন আপনি যদি ধরেন জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যে দলগুলো ছিল, যে 36টা দল দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছে 2023 সাল থেকে একেবারে 5 তারিখ পর্যন্ত সাথে ছিল, তো তাদেরকে তো বিএনপি মোটা দাগে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন না করলে তো আপনি ধরেন এটা আসলে হবে না, এটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য না। তা আমরা কালকে সাক্ষাৎকারে সেটাই দেখেছি যে বড় দলের একটা অ্যাক্টিং চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়েই বলেছেন সত্যিকার অর্থে, এবং আমরা যারা তিনের সাথে দীর্ঘদিন ধরে ধরেন যুগপৎ আন্দোলন করছি আমরাও সন্তুষ্ট আসলে। কিন্তু কথা হচ্ছে তিনি দেশে আসলে
তিনার আশেপাশে যারা থাকবেন আসলে তারা তো ধরেন এর আগে আমরা দেখেছি যে যখন ক্ষমতায় ছিল তখন যারা দুর্নীতিগুলো করেছে তারা তো উনার সাথেই ছিলেন। তো সুতরাং এখন আমি মনে করি যে ওই গ্রুপটাকে আর স্পেস না দিয়ে উনি সত্যিকার অর্থে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হিসেবে যদি বাংলাদেশে আসেন, হুম, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উনাকে পজিটিভলি নিবে এবং এই জেনারেশন জি উনার আচরণে, উনার কথাবার্তায়, উনার স্পেসে সবসময় বরাবরের মতোই সন্তুষ্ট। কিন্তু আমাদের শুধু ভয় একটা, উনি আসলে কি দুষ্ট লোকগুলো উনাকে আবার ঘিরে ফেলবে? সত্যিকার অর্থে সেই স্পেস যদি না পায়, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের মানে অভূতপূর্ণ পরিবর্তন হবে। ৫ তারিখে সত্যিকার অর্জনটাই হবে নির্বাচিত সরকার আসলে। কারণ এই সরকার থেকে আমরা তেমন কিছু পাই নাই। এই সরকার দায়িত্ব নিয়ে কিছু করেও নাই, আবার কাউকে করতেও দেয় নাই। শুধু আমরা দোষারোপ শুনেছি। এই যে মাহফুজ আলম কয়েকদিন হুম, আগে বলেছেন যে বিএনপির 60% আর 40% হচ্ছে জামাতের। একটা গভর্নমেন্টে থেকে কি এই কথা তিনি বলতে পারেন? এটা আমি মনে করি যে তিনের শপথ ভঙ্গ হয়েছে এবং এর দায়ভার উনাকেই নিতে হবে। যে আপনি গভর্নমেন্টে আছেন। আপনি তো একটা ২ টা রাজনৈতিক দলের প্রতিনিধি না। তা আপনি কেন সেই হুম, স্কোপটা দিচ্ছেন তাদেরকে? এখন আবার বলছেন দিন শেষে। এতদিন একসাথে মিলেমিশে কাজ করছেন। এখন আপনি বলছেন যে না এই সরকার তো বিএনপি এবং জামাতে চালাচ্ছে। তো এ ধরনের কথাবার্তা তো আপনি ধরেন একটা বাচ্চা সুলভ কথাবার্তা আচরণের আমি মনে করি যে উনার দূরদর্শিতার সমস্যা, উনার রাজনৈতিক ধরেন অনেক দূরদর্শিতার সমস্যা আছে। তা না সমস্যা হলে উনি তো একটা উপদেষ্টা হয়ে শপথ নিয়ে বাচ্চা সুলভ কথাবার্তা বলতে পারেন না। আমরা পারে না। দেখেছি যে অনেক উপদেষ্টা এই ধরনের স্পেস গুলো দিয়েছেন। তো যখন যা খুশি তা বলে দিচ্ছেন। কখনো জামাতের পক্ষে, কখনো বিএনপির পক্ষে, আবার এই কখনো বিপক্ষে। বাচ্চাদেরকে তো মানে এই ধরনের কথা মানুষ পজিটিভলি নিচ্ছে অনেক না আপা। হুম, অনেক ধন্যবাদ।